আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিবিএ থার্ড ইয়ার, চ্যাপ্টার অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কোস্টিংয়ের 2 নম্বর ক্লাস। আমরা এমন একটা অঙ্কের সমাধান করব। আজকের ক্লাসটা যারা মনোযোগ দিয়ে দেখবেন তারা পরবর্তী ক্লাসের অঙ্ক বা 10 মার্কসের যে কোনো অঙ্কের সমাধান ইজিলি বুঝতে পারবেন। শর্ত হলো আগের ক্লাসের বেসিক আর আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে হবে। আমিও একটু ধীরে ধীরে আলোচনা করব, কারণ আমি এমনভাবে বোঝাতে চাই যে ওই চ্যাপ্টার থেকে যে অঙ্কই পরীক্ষায় আসুক না কেন ওইটা যাতে শিক্ষার্থীরা পারে। 10 থেকে 14 মার্কস বা পরীক্ষায় যাই থাকুক না কেন এটা যাতে একেবারে কনফার্ম হয়ে যায়। সরাসরি আমি আলোচনায় যাচ্ছি। এই যে দেখো প্রশ্নটা, প্রবলেম 3, ABC লিমিটেড প্রডিউস এ প্রোডাক্ট হুজ রিলেটেড ইনফরমেশন ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2014 ইজ অ্যাজ ফলোস। ABC লিমিটেড একটা প্রোডাক্ট উৎপাদন করে 2014 সালের 31শে ডিসেম্বর তারিখের তথ্য নিচে দেওয়া আছে। কি কি দেওয়া আছে আমরা একবার দেখি। তোমরা ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, বুঝবে না এরকম শিক্ষার্থী কিন্তু পাওয়া যাবে না। শর্তটা কি, 1 সেকেন্ডও টানা যাবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, আমার সকল কথা তোমরা বুঝতে পারবে। এখানে আছে বিগিনিং ইনভেন্টরি। এই কোম্পানির একেবারে বছরের প্রথম তারিখে 20,000 ইউনিট প্রোডাক্ট কিন্তু ছিল। এটা হলো বিগিনিং ইনভেন্টরি। নর্মাল ক্যাপাসিটি 1 লক্ষ ইউনিট। যে সাধারণত কি পরিমাণ প্রোডাক্ট উৎপাদন করার ক্ষমতা ছিল, নর্মাল ক্যাপাসিটি 1 লক্ষ ইউনিট। প্রকৃতপক্ষে প্রোডাকশন ডিউরিং দ্য ইয়ার, ওই বছরে উৎপাদনের পরিমাণ হচ্ছে 90,000 ইউনিট। তারপর ক্রয় বিক্রয় করার পরে ইন্ডিং ইনভেন্টরি বা সমাপনী মজুদ আছে 30,000 ইউনিট। আচ্ছা, ডিরেক্ট ম্যাটেরিয়াল কোস্ট পার ইউনিট 20 টাকা করে। নিশ্চয়ই তোমরা চিনতে পেরেছো ডিরেক্ট ম্যাটেরিয়াল কোস্ট পার ইউনিট কোথায় আসে, আর চিনতে না পারলে অসুবিধা নাই, একটু পরে ঠিকই বুঝতে পারবে। ডিরেক্ট লেবার কোস্ট পার ইউনিট 5 টাকা। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 6 টাকা। সেলিং প্রাইস পার ইউনিট 40 টাকা। অ্যানুয়াল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1 লক্ষ টাকা। অ্যানুয়াল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের যে টাকাটা এটা কিন্তু পার ইউনিটে দেওয়া নেই, কিন্তু আগের 3টা এটা কিন্তু পার ইউনিটে দেওয়া। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের যে টোটাল টাকাটা এটা পার ইউনিটে দেওয়া নেই, টোটাল টাকা দেওয়া। তখন আগে নিয়মটা কী ছিল, যেহেতু টোটাল টাকা দেওয়া তখন প্রোডাকশন দ্বারা ভাগ করতে হবে, এটা তো নিয়ম ছিল। কিন্তু আরও একটা নিয়ম আছে, কোনো অঙ্কের মধ্যে যদি নর্মাল ক্যাপাসিটি আর প্রোডাকশন দুইটা দেওয়া থাকে তখন নিয়ম হলো ওই সময় আর প্রোডাকশন দ্বারা ভাগ করতে পারবেন না, এই টোটাল টাকাটাকে নর্মাল ক্যাপাসিটি দ্বারা তখন ভাগ করতে হবে, এটাই হলো নিয়ম। তো এটা কঠিন কিছু না, দুইটা দেওয়া থাকলে তোমরা ওইভাবে কাজটা করবে। ফিক্সড মার্কেটিং, ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স 60,000 টাকা। ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স 40,000 টাকা। প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইউজিং ডিরেক্ট কোস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কোস্টিং। ডিরেক্ট কোস্টিংয়ের আরেকটা নাম কি, ভেরিয়েবল কোস্টিং। এখন আমরা অঙ্কটার সমাধান করব। আমরা জানি শুরুতে কিছু ওয়ার্কিং করতে হয়, তো এইটা বোঝানোর জন্য আমি তোমাদের একটা বেসিক আবার আলোচনা করে বোঝাই। আমরা জানি যে ইনকাম স্টেটমেন্ট ডিরেক্ট কোস্টিং আর অ্যাবজর্পশন কোস্টিংয়ে কীভাবে করতে হয়। যেমন আমি যদি অ্যাবজর্পশন কোস্টিং নিয়ে এখানে তোমাদেরকে বোঝাই, শুরুতে সেলস রেভিনিউটা আনতে হয়, বিক্রয়ের পরিমাণটা। আবার ভেরিয়েবল কোস্টিং, ভেরিয়েবল কোস্টিংয়ের আরেকটা নাম কি, ডিরেক্ট কোস্টিং। ডিরেক্ট কোস্টিংয়ে যদি অঙ্কটা সমাধান করি তা এখানেও কিন্তু সেলসের পরিমাণটা আনতে হয়। কিন্তু
তোমার অঙ্কটার মধ্যে এখানে বিগিনিং ইনভেন্টরি আছে, নর্মাল ক্যাপাসিটি, প্রোডাকশন, এন্ডিং ইনভেন্টরি আছে, কিন্তু কি পরিমাণ বিক্রয় হয়েছে সেটা নাই। এখন অঙ্কের সমাধান করার জন্য কি পরিমাণ বিক্রয় হয়েছে সেটা বাহির করাটা বাধ্যতামূলক, না হলে তো ইনকাম স্টেটমেন্ট করা যাবে না। কি পরিমাণ আয় হলো, বিক্রয় ছাড়া তো এটা বাহির করা সম্ভব না। তখন একটা ওয়ার্কিংয়ের প্রয়োজন পড়লো যে বিক্রয়ের পরিমাণটা বাহির করতে হবে। এখন বিক্রয়ের পরিমাণ বাহির করা কি এতই কঠিন? একেবারে সহজ। 1 নম্বর ক্লাসে আলোচনা করেছি যে বিক্রয়ের পরিমাণ প্রারম্ভিক মজুদের সাথে প্রোডাকশনটা যোগ করবেন, সমাপনী মজুদ বিয়োগ করবেন, বিক্রয়ের পরিমাণ পেয়ে যাবেন, সংক্ষিপ্ত কথা। তো এটা তুমি সকল অঙ্কের মধ্যে প্রয়োগ করবে। এই গেল একটা। এবার আসো ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট নিয়ে আলোচনা করি। এটা কিন্তু সকল অঙ্কের মধ্যে করাটা বাধ্যতামূলক, সকল অঙ্কের মধ্যে করা এটা বাধ্যতামূলক। মেটেরিয়াল যেটা কস্ট পার ইউনিট বর্তমান অঙ্কের মধ্যে দেওয়া আছে, এটা অ্যাবজর্পশন ভেরিয়েবল দুইটার মধ্যেই যাবে, ডিরেক্ট লেবার এটা দুইটার মধ্যেই যাবে, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড দুইটার মধ্যেই যাবে। শুধুমাত্র ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্পশনে যাবে, ভেরিয়েবলে যাবে না। আবার বর্তমান অঙ্কটার মধ্যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল টাকা দেওয়া নিয়ম ছিল, তখন প্রোডাকশন দ্বারা ভাগ করতে হবে, কিন্তু না, আজকের এই অঙ্কের মধ্যে যেহেতু নর্মাল ক্যাপাসিটি দেওয়া আছে, তখন নর্মাল ক্যাপাসিটির টাকা দ্বারাই বর্তমানে ভাগ করতে হবে। বাকি পরবর্তী যে বেসিক এটা পরে আলোচনা করতেছি। চলো এখন আমরা সমাধানে যাই। যেমন 1 নম্বরে আমি ওই ডিরেক্ট মেটেরিয়াল কোস্ট পার ইউনিটের যে 20 টাকা, লেবার কোস্টের 5 টাকা, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেডের 6 টাকা, এই তিনটা কিন্তু উভয়টায় যায়। আর সেলিং প্রাইস পার ইউনিটের যে এটা না, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের যে 1 লক্ষ টাকা, এটাকে নর্মাল ক্যাপাসিটির 1 লক্ষ টাকা দ্বারা ভাগ করে তারপর আমরা অ্যাবজর্পশন কস্টিংয়ে নিব। এই যে দেখো, ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, মেটেরিয়াল ভেরিয়েবলে এটাতে যাবে, অ্যাবজর্পশনে যাবে। ডিরেক্ট লেবার কোস্ট ভেরিয়েবলে যাবে, অ্যাবজর্পশনে যাবে। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এটা ভেরিয়েবলে যাবে, অ্যাবজর্পশনেও যাবে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকাকে ওই যে নর্মাল ক্যাপাসিটির 1 লক্ষ ইউনিট দ্বারা ভাগ করে, এটা আবার কিন্তু ভেরিয়েবলে আসবে না, শুধুমাত্র অ্যাবজর্পশনে যাবে। ওই টাকাগুলো যোগ করলে এখানে 31 আর এখানে 32। এখন এগুলো কোথায় কাজে আসে সেটা তো কিছুক্ষণ পরে এমনিতেই বুঝতে পারবেন। আবার অঙ্কটার প্রয়োজনে বিক্রয়ের পরিমাণটা কিন্তু বাইর করার প্রয়োজন, না হলে তো অঙ্কের সমাধান হবে না। বিগিনিং ইনভেন্টরি আবার দেখাই। বিগিনিং ইনভেন্টরি 20,000 ইউনিট, নর্মাল ক্যাপাসিটি এটার প্রয়োজন নাই। এখন প্রোডাকশন আছে 90,000 ইউনিট, আর এন্ডিং ইনভেন্টরি আছে 30,000 ইউনিট। বিগিনিং ইনভেন্টরি 20,000, প্রোডাকশন 90,000, আর এন্ডিং ইনভেন্টরি 30,000। 20,000 এবং 90,000 যোগ করলে 1,10,000, 30,000 বিক করলে 1,10,000 থেকে 30,000 বিক করলে 80,000 ইউনিট এটা বিক্রয় করা হয়েছে। আচ্ছা, দুইটা ওয়ার্কিং করা শেষ। এবার আসো ডিরেক্ট কস্টিং, আর এটা হলো অ্যাবজর্পশন কস্টিং। প্রথমে যেহেতু ডিরেক্ট কস্টিংয়ের সমাধানের কথা বলেছে, তাহলে ডিরেক্ট কস্টিংটা আমরা নিয়ম মেনে সমাধানটা করি। একদম কঠিন ভাববে না, সহজ মনে করো। শুরুতে সেলস রেভিনিউ। এখন সেলস রেভিনিউ আনার জন্য যে কোনো অঙ্কের মধ্যে একটাই নিয়ম, যে বিক্রয়ের পরিমাণ কত ইউনিট বিক্রয় হয়েছে আর প্রতি ইউনিটে বিক্রয়ের মূল্য কত, ওই দুইটা গুণ করে আনতে হয়, এটাই নিয়ম। আমি যদি এখন এইটার উপর ভিত্তি করে যদি খুঁজে দেখি যে বিক্রয়টা কোথায়, এই যে এখানে দেখো, এখানে আমি সহজে বুঝিয়ে দিচ্ছি। সেলিং প্রাইস পার ইউনিট এখানে আছে 40 টাকা। তোমরা কিন্তু একেবারে ফুল স্ক্রিন করে ক্লাসটা দেখো, তাহলে আর কোনো অসুবিধা হবে না। আর ওয়ার্কিং এখানে করে নিয়েছিলাম আমি, ওই যে দেখো বিক্রয়ের পরিমাণ 80,000। তো এখন যদি আমি এটা এই জায়গায় বসিয়ে দেই, যেমন দেখো ডিরেক্ট কস্টিং সেলস 80,000কে প্রতি ইউনিটের ব্যয়, প্রতি ইউনিটের মূল্য 40 দ্বারা গুণ করে সরাসরি 32 লক্ষ টাকা এই জায়গায় নিয়ে আসতে হবে। এটা সকল অঙ্কের মধ্যে নিয়ম। তারপরে কি করতে হবে? তারপরে করণীয় হলো এই যে দেখো, এখানে লিখতে হবে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বলে বিগিনিং ইনভেন্টরিটা প্রথমে আনতে হবে, প্রোডাকশনটা যোগ করতে হবে,
যোগ করে ক্লোজিং ইনভেন্টরিটা বিক করতে হবে। তারপর স্ট্যান্ডার্ড কস্টের বা ভেরিয়েবল এক্সপেন্সের কোনো ফেভারেবল, আনফেভারেবল, আন্ডার ভেরিয়েবল, ওভার ভেরিয়েবল এগুলো যোগ বিক এখানে করতে হবে। এখন একটা কথা মনে রাখো, আমরা যে এখানে ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটটা বাইর করেছি, ভেরিয়েবল কোস্টিংয়ের 31 টাকা, অ্যাবজর্পশন কোস্টিংয়ের 32 টাকা, এটা হচ্ছে শুধুমাত্র ওই যে তিনটা বিগিনিং ইনভেন্টরি, প্রোডাকশন, ক্লোজিং ইনভেন্টরি, ওই তিনটার সাথে সম্পর্কিত। কথাটা কি মনে থাকবে? সম্পূর্ণ ক্লাস দেখলে অবশ্যই মনে থাকবে, মানে ওই তিনটার সাথে সম্পর্কিত। আমরা এখন করতেছি ভেরিয়েবল কোস্টিংয়ের। এখানে ভেরিয়েবল কোস্টিংয়ের টাকার পরিমাণটা কত? ওই যে দেখো 31 টাকা। এখন লিখতে হবে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, লিখবো বিগিনিং ইনভেন্টরি, প্রোডাকশন যোগ করব, ক্লোজিং ইনভেন্টরি বিক করব। তাহলে একবার দেখে নেই যে বিগিনিং ইনভেন্টরি কত। এই যে বিগিনিং ইনভেন্টরি 20,000 ইউনিট, প্রোডাকশন কত 90,000 ইউনিট, এন্ডিং ইনভেন্টরি কত 30,000 ইউনিট। এগুলো তাহলে আমরা বসিয়ে দিই। ওই যে দেখো ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড লেখা হলো, বিগিনিং ইনভেন্টরি 20,000 ইউনিট, 31 আমরা কোথায় পেয়েছি? ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটে 31 পেয়েছি, গুণ করলে 6,20,000। এটাকে তুমি নাম দিতে পারো প্রোডাকশন দিতে পারো বা ম্যানুফ্যাকচারিংও নাম দিতে পারো, অসুবিধা নেই। 90,000 আছে প্রোডাকশন, 31 দ্বারা গুণ করলে 27,90,000, দুইটা যোগ করো 34,10,000। বিক করতে হবে এন্ডিং ইনভেন্টরি 30,000 আছে, ওইটাকে 31 দ্বারা গুণ করে 9,30,000 হয়। উপরের টাকা থেকে এটা বিক করলে 24,80,000। 32 লক্ষ থেকে 24,80,000 বিক করলে যেটা পেয়েছি গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন 7,20,000 টাকা পেয়েছি। এই নিয়মটা আমরা জানলাম কিভাবে? এটা আমরা জেনেছি এই যে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন পর্যন্ত কিন্তু আমি চলে আসছি। এখন যত প্রকার ভেরিয়েবল আছে, ভেরিয়েবল এক্সপেন্স, যত প্রকার ভেরিয়েবল এক্সপেন্স আছে সেগুলো এখন আমাদের বিক করতে হবে। তাহলে একবার দেখে নেই যে অঙ্কটার মধ্যে ভেরিয়েবল কোথায় আছে। অঙ্কটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে একটাই ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স 40,000 টাকা, এটাই আছে। আর কোনো ভেরিয়েবলটা আমি পাচ্ছি না। সুতরাং ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স 40,000 যদি বিক করি, কন্ট্রিবিউশন মার্জিন 6,80,000 চলে আসে। কন্ট্রিবিউশন মার্জিন আমরা কুই থেকে পেলাম? এই যে এটা বিক করেই কিন্তু কন্ট্রিবিউশন মার্জিনটা পাওয়া যায়। তারপর নিয়ম হলো এখানে যত প্রকার ফিক্সড এক্সপেন্স আছে, এমনকি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড সহ যত প্রকার ফিক্সড এক্সপেন্স আছে এখন একসাথে যোগ করে বিক করে দিলে আমরা নেট অপারেটিং ইনকামটা পেয়ে যাব। অঙ্কটার মধ্যে এনাউল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আছে 1,00,000 টাকা, ওইটাও আসবে। তারপর ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স আছে 60,000 টাকা, ওইটাও আসবে। এই দুইটা আর নেই। ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং 60,000, ফ্যাক্টরি ওভারহেড 1,00,000, দুইটা যোগ করে 1,60,000, উপরের টাকা থেকে বিক করলে 5,20,000 টাকা। এই হলো আমাদের এই ডিরেক্ট কোস্টিংয়ের বা ভেরিয়েবল কোস্টিংয়ের ইনকাম স্টেটমেন্ট। তোমাকে কিন্তু সকল অঙ্ক এই নিয়মেই সমাধান করতে হবে। এই যে একটা অঙ্কের সমাধান করলে এখন কি তোমার মনে থাকবে না যে কোনটা পড়ি কি? যেমন ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, এখানে যে কাজ করতে হয় গ্রস কন্ট্রিবিউশন মার্জিন থেকে ভেরিয়েবল বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন, একসাথে সকল ফিক্সড এক্সপেন্স বাদ দিলে অপারেটিং ইনকাম, এগুলো কি মনে থাকবে না? আমরা অন্যান্য অঙ্কের মধ্যে কিন্তু একই নিয়মটা প্রয়োগ করব। আচ্ছা, তাহলে আমরা এখন অ্যাবজর্পশন কস্টিং ওইটাতে চলে যাচ্ছি। নিয়মটা আমি তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি খুব সহজে। সেলস রেভিনিউটা নিয়ে আসো। তো অঙ্কটার মধ্যে সেলস রেভিনিউ কিন্তু সেম আগের মতোই। যেমন আমি এখানে সেলস 80,000 40 দ্বারা গুণ করে 32 লক্ষ। তারপর একবার আমরা নিয়মটা দেখে নেই। কস্ট অফ গুডস সোল্ড বলে বিগিনিং ইনভেন্টরি, প্রোডাকশন, ক্লোজিং ইনভেন্টরি, তারপর ফিক্সড ফ্যাক্টরি, ওভার অ্যাপ্লাইড, আন্ডার অ্যাপ্লাইড, এইগুলোর কাজ এখানে করতে হয়। ফিক্সড ফ্যাক্টরি, ওভার অ্যাপ্লাইড, আন্ডার অ্যাপ্লাইড। আচ্ছা, এখন এক এক করে তোমাদেরকে বুঝাই। বিগিনিং ইনভেন্টরি, প্রোডাকশন, ক্লোজিং ইনভেন্টরি পর্যন্ত আগে চলে আসি। তোমরা অঙ্কটার মধ্যে দেখো
অ্যাবজর্পশন কস্টিংয়ে কিন্তু 32 টাকা, আর ভেরিয়েবল কস্টিংয়ে 31 টাকা ছিল, এখন 32 দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, এটা বুঝতে পারলাম। অতএব আমরা এখন বিগিনিং ইনভেন্টরি, প্রোডাকশন, এন্ডিং ইনভেন্টরি যে পরিমাণ, এগুলাই তো কোস্ট অফ গুডস সোল্ড বলে। বিগিনিং ইনভেন্টরি 20,000 ইউনিট ছিল, এখন কিন্তু 32 দ্বারা গুণ, আর আগেরটা কী ছিল 31 দ্বারা গুণ, 6,40,000। ম্যানুফ্যাকচারিং কোস্ট 90,000 32 দ্বারা গুণ 28,80,000, যোগ করলে 35,20,000। এন্ডিং ইনভেন্টরি 30,000 গুণ 32, তখন এখানে 9,60,000, উপরের টাকা থেকে বিক করলে 25,60,000 টাকা। এখন ফিক্সড ফ্যাক্টরি, ওভার অ্যাপ্লাইড, আন্ডার অ্যাপ্লাইডের যে বিষয়টা, ওইটা এখন আমাদের চিন্তা করতে হবে। এই যে দেখো, তো এটা কীভাবে বুঝবো? যেমন ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং, এই অ্যানুয়াল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আছে এখানে 1,00,000 টাকা। অ্যানুয়াল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আছে 1,00,000 টাকা, ওকে। কিন্তু প্রোডাকশন আছে এখানে 90,000, আর এই জায়গায় আবার ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকা পার ইউনিট পেয়েছি 1 টাকা। আসলে এখন এটা বাহির করব কিভাবে? তখনই চলে আসে নিয়মটা যে প্রোডাকশনকে ফিক্সড কস্ট পার ইউনিট দ্বারা গুণ করো, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল বিগ করো। যদি যদি এখানে মাইনাসের টাকাটা বের হয়, তখন এটা হয়ে যাবে কি? তখন এটা হয়ে যাবে আন্ডার অ্যাপ্লাইড। প্লাসের টাকা বের হলে ওভার অ্যাপ্লাইড। তবে আন্ডার অ্যাপ্লাইড হলে প্লাস করতে হবে, ওভার অ্যাপ্লাইড হলে মাইনাস করতে হবে। এবার তোমরা একটু স্ক্রিনের মধ্যে লক্ষ্য করো। ফিক্সড ফ্যাক্টরি প্রোডাকশন আছে এখানে 90,000, ওকে, গুণ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিটের টাকা এখানে ওই যে 1 টাকা, বিগ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল আছে 1,00,000 টাকা। 90,000 আর 1 গুণ করলে 90,000, 90,000 থেকে মাইনাসের 1,00,000 বাদ দিলে মাইনাসের 10,000 টাকা চলে আসে। আর যেহেতু মাইনাসের চলে আসে, সুতরাং এটা আন্ডার অ্যাপ্লাইড। আর আন্ডার অ্যাপ্লাইড হলে করতে হবে কি? যোগ করতে হবে। এটা আবার আলাদা ওয়ার্কিং না করলেও চলবে। অনেকে প্রশ্ন করতে পারো যে ওয়ার্কিং কি করতে হবে না? ওয়ার্কিং না করলেও চলবে, সরাসরি বসাতে পারো। আমরা আবার যদি আমি তোমাদের দেখাই, এই যে আন্ডার অ্যাপ্লাইড হলে যোগ করতে হবে, ওভার অ্যাপ্লাইড হলে বিয়োগ করতে হবে। তো যেহেতু এখানে আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হবে, এই দুইটা টাকা যোগ করলে 25,70,000, উপরের 32 লক্ষ থেকে 25,70,000 বিয়োগ করলে 6,30,000। এটা পেয়েছি আমরা গ্রস ইনকাম। এটা আমরা পেয়েছি কি? গ্রস মার্জিন। মার্জিনের আরেকটা নাম কি? ইনকাম। আচ্ছা, এখন অপারেটিং এক্সপেন্স বলে এখানে ভেরিয়েবল, ফিক্সড যত ধরনের ব্যয় আছে সকল ব্যয় আসবে, কিন্তু একটা কিন্তু আছে। কি সেটা? যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকা আমি ভেরিয়েবলে নিয়ে আসছি, কিন্তু অ্যাবজর্পশনে এটা আবার নিয়ে আসতে পারবো না। কেন? কারণ ফিক্সড ফ্যাক্টরি ভেরিয়েন্সটা অলরেডি আমরা এখানে অ্যাড করে দিচ্ছি আগে। এটা মনে থাকবে না তোমাদের? তো আমাদের আজকের অঙ্কের মধ্যে কিন্তু দুইটাই আছে। একটা হচ্ছে যে ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স 60,000, আবার ভেরিয়েবল 40,000, এই দুইটাই আমরা নিয়ে আসবো। ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং, ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং 60,000, 40,000 যোগ করো 1,00,000, উপরের টাকা থেকে 1,00,000 বিক করলে 5,30,000 টাকা। এখন বলো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা? তারপর রিকনসিলিয়েশন স্টেটমেন্ট যেহেতু বর্তমান অঙ্কের মধ্যে বলা হয় নাই, আমরা নিশ্চয়ই পরবর্তী ক্লাসে এগুলো শিখে নিব। এই যে ধৈর্য ধরে আজকের এই ক্লাসটা দেখে এটা বুঝতে পারলে, এখন পরবর্তী ক্লাসগুলো তোমাদের জন্য একেবারে সহজ হবে। আর পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিক প্র্যাকটিসের মাধ্যমে যে অঙ্কই পরীক্ষায় আসুক না কেন, ইনশাল্লাহ তোমরা এই অঙ্ক পারবে। সবাই সম্পূর্ণ বইয়ের ভালো প্রস্তুতি নিতে পারবেন। শর্ত হচ্ছে 1 সেকেন্ডও আমার ক্লাসগুলো টানবেন না। আমি তোমাদেরকে মন থেকে বোঝানোর চেষ্টা করি যে সবাই যাতে বুঝতে পারো। ইনশাল্লাহ সবাই বুঝতে পারবেন। তো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো আর এটা অঙ্কটা প্র্যাকটিস করো। আজকের এই ক্লাসটা এই পর্যন্ত।